সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উদ্ভিদ শ্রেণীবিন্যাসে সিমেন্টিডের ভূমিকা, রোল অফ সিমেন্টিডস ইন প্লান্ট ট্যাক্সোনমি। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবির সাথে সিমেন্টিডের মিল রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ আছে, আরএনএ আছে এবং প্রোটিন আছে। এই তিনটা উপাদানকে আমরা মূলত সিমেন্টিড বলে থাকি। সিমেন্টিডস হচ্ছে মূলত বৃহদাণু বা ম্যাক্রোমলিকুলস, অর্থাৎ যে মলিকুলস বা অণুগুলো আকারে অনেক বড় হয়ে থাকে তাদেরকে আমরা বৃহদাণু বলে থাকি বা ম্যাক্রোমলিকুলস বলে থাকি। এবং এই সিমেন্টিডগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বংশগতির সাথে যুক্ত, অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় বা উপাদানগুলো স্থানান্তরিত হতে পারে। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের সাথে যুক্ত। জুকার ক্যান্ডল এবং পাউলিং 1965 সালে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনকে সিমেন্টিড হিসাবে নামকরণ করেন। অর্থাৎ আমরা এই বিষয়টা অলরেডি আলোচনায় এনেছি। এই তিনটা উপাদানকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যথা প্রাথমিক সিমেন্টিড, প্রাইমারি সিমেন্টিড, সেকেন্ডারি সিমেন্টিড এবং টারশিয়ারি সিমেন্টিড। প্রাথমিক সিমেন্টিড বা প্রাইমারি সিমেন্টিড হচ্ছে ডিএনএ। ডিএনএ কে প্রাথমিক সিমেন্টিড বলা হয়। জীবের সমস্ত বৈশিষ্ট্য বা ডিএনএ জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা আমরা জানি। একটা ডিএনএ এক বা অনেকগুলো জিন ধারণ করতে পারে। জীবের প্রতিটি বৈশিষ্ট্য এক বা একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ আমাদের মধ্যে দেখা যায় যে একটা বৈশিষ্ট্য একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, আবার একটা বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারাও নিয়ন্ত্রিত হতে পারে। এগুলো আমরা জেনেটিক্সে দেখা যায় যে বিস্তারিত আলোচনা করা হয়। এই ডিএনএ গুলা বংশানুক্রমে স্থানান্তরিত হয় মূলত ক্রোমোজোমের মাধ্যমে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, সেটার মাধ্যমে স্থানান্তরিত হয়। ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজিনাস বেসগুলা থাকে, এই বেসগুলা পরিবর্তিত হতে থাকে। সেই ঘটনাটাকে আমরা মিউটেশন বলে থাকি এবং এই মিউটেশনের মাধ্যমেই জিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় এবং এর ফলে বৈশিষ্ট্য পরিবর্তন হয়। আর এর ফলে দেখা যায় যে নতুন ভ্যারাইটি সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ নতুন বৈশিষ্ট্যযুক্ত যখন কোনো জাত তৈরি হয় বা উদ্ভিদ তৈরি হয়, তখন সেটাকে আমরা নতুন ভ্যারাইটি বলে থাকি। এভাবেই দেখা যায় যে বিবর্তনের মাধ্যমে একাধিক ভ্যারাইটি বা উপপ্রজাতি বা এমনকি নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে। অর্থাৎ ডিএনএ এর মধ্যে যে মিউটেশন হয়, সেটাই মূলত ভ্যারাইটি, উপপ্রজাতি বা নতুন প্রজাতি সৃষ্টির কারণ। দুটি উদ্ভিদের মধ্যে মিল অমিল বের করার জন্য আমরা ডিএনএ সিকোয়েন্স বা ডিএনএ হাইব্রিডাইজেশন পদ্ধতি ব্যবহার করে থাকি। ডিএনএ হাইব্রিডাইজেশন সম্পর্কে আমার আরেকটি ভিডিও রয়েছে, সেটা দেখে নিতে পারো। ট্যাক্সোনমিতে আমরা ডিএনএ সংকরায়ন বা ডিএনএ হাইব্রিডাইজেশন প্রক্রিয়ার যে ব্যবহার, সেটার কয়েকটা এক্সাম্পল বা উদাহরণ এখানে আমরা বলছি। একটা হচ্ছে বল্টন এবং ব্যান্ডিক 1966 সালে পাইসাম সেটাইভামের সাথে ভিসিয়া ফেবার ডিএনএ কম্পেয়ার করে দেখেছেন, তাদের মধ্যে 48% মিল রয়েছে। ফেসিওলাস ভালগারিসের সাথে পাইসাম সেটাইভামের 19% মিল দেখা যায়। নিকোটিয়ানা টাবাকামের সাথে 5 থেকে 10% মিল দেখা যায়। অর্থাৎ ভিসিয়া ফেবার সাথে পাইসাম সেটাইভামের সবচেয়ে বেশি মিল এবং অপরদিকে নিকোটিয়ানা টাবাকামের সাথে মাত্র 5 থেকে 10% মিল রয়েছে। অর্থাৎ বাকি 90 থেকে 95% অমিল বিদ্যমান। মার্ভি 1963 সালে ক্যারিওফাইলেলিস বর্গের ক্যারিওফাইলেসি গোত্রের উদ্ভিদের সাথে অন্যান্য বিটা অ্যান্থোসায়ানিন যুক্ত গোত্রের মিল রয়েছে বলে মন্তব্য করেন এই ডিএনএ সংকরায়ন পদ্ধতির মাধ্যমেই। টিটিকাম বা গমের বৈজ্ঞানিক নাম টিটিকামের সাথে সিকেলের প্রায় 80% মিল পাওয়া যায়, কিন্তু টিটিকামের সাথে হর্ডিয়ামের মিল মাত্র 57%। এগুলো আমরা ডিএনএ সংকরণের মাধ্যমেই এই মিল বা অমিলগুলো আমরা খুঁজে বের করতে পারি। সেকেন্ডারি সিমেন্টিড বলা হয় আরএনএ কে। এই আরএনএটা তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়ে থাকে। এখানে আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি ডিএনএ হচ্ছে প্রাথমিক সিমেন্টিড এবং এখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে আরএনএ তৈরি হয়ে থাকে। আরএনএ থেকে আবার প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে। আরএনএ এর যে বেস সিকোয়েন্স গুলো আছে, আরএনএ এর মধ্যে যে 4টা নাইট্রোজিনাস বেস আছে, এই বেসগুলোর যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সগুলোর মধ্যে মিল অমিল অনেকটা এটা ডিএনএ হাইব্রিডাইজেশনের মতোই ওই পদ্ধতিতেই আরএনএ বেস সিকোয়েন্স বের করা হয়। ট্যাক্সোনমিতে আমরা বর্তমানে আরএনএ বেস সিকোয়েন্সও ব্যবহার করে থাকি বা প্রয়োগ করে থাকি। টারশিয়ারি সিমেন্টিড গুলো হচ্ছে এনজাইম বা প্রোটিন, যেটা আরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়া উৎপন্ন হয়ে থাকে।
আয়রনের মধ্যে যে বেসগুলা থাকে পরপর 3টা বেসকে আমরা ট্রিপলেট কোড বলে থাকি এবং এক একটা কোড এক একটা অ্যামাইনো অ্যাসিডের নির্দেশ করে থাকে। তো এইভাবে দেখা যায় যে প্রথম ট্রিপলেটটা যে একটা অ্যামাইনো অ্যাসিড, দ্বিতীয় ট্রিপলেট আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এভাবে অ্যামাইনো অ্যাসিডের মধ্যেও অর্থাৎ ট্রিপলেট কোডগুলো যে ধারাবাহিকভাবে থাকে অ্যামাইনো অ্যাসিডগুলোও ঠিক একইভাবে ধারাবাহিকভাবে অবস্থান করে। এই প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, তারপরে প্রোটিন সেরোলজি, ইলেকট্রোফোরেসিস এই প্রক্রিয়াগুলো দ্বারা আমরা উদ্ভিদসমূহের মধ্যে মিল বা অমিল বের করতে পারি। এখানে কিছু উদাহরণ আমরা আলোচনা দেখতে পাই। প্রোটিনের ক্ষেত্রে ফেয়ার ব্রেদার 1975 সালে ম্যাগনোলিয়াসি গোত্রের 5টি গণ নিয়ে কাজ করেন: ম্যাগনোলিয়া, মাইকেলিয়া, টালাউমা, লিলিয়েসিয়াম এবং লিরিওডেন্ড্রন। এগুলো প্রোটিন বিশ্লেষণ করে শেষের দুটি গণকে লিলিয়েসি গোত্রে রাখার সুপারিশ করেন। অর্থাৎ এই ম্যাগনোলিয়াসি থেকে লাস্টের লিলিসিয়াম এবং লিরিওডেন্ড্রন লিলিয়েসি গোত্রে চলে যায় এই প্রোটিনের পার্থক্যের কারণে। তিনি এই প্রক্রিয়ায় ফ্যাগেলিস, রুবিয়েলিস, প্যাপাভারিলিস, ক্যারিওফাইলিলিস ইত্যাদি বর্গের শ্রেণীবিন্যাসও ব্যবহার করেন। প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের যে ক্রোমাটোগ্রাফি প্যাটার্ন আছে সেটার মাধ্যমে হাইব্রিড উদ্ভিদ শনাক্ত করা যায়। জন এবং হল 1956 সালে প্রোটিন ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায় ভিসি এবং লেথিরাসের মধ্যে নিকট সম্পর্ক নির্ণয় করেন। এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের যে তারতম্য, সেই তারতম্যের মাধ্যমে আমরা উদ্ভিদগুলোকে দূরে স্থাপন করতে পারি বা কাছে স্থাপন করতে পারি বা একই গ্রুপের মধ্যে স্থাপন করতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি। আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আল্লাহ হাফিজ।